সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের বুট কোয়েশ্চেন সলভিং ক্লাসে আমি বুরহানুদ্দিন মিসমাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু অধ্যায়ের রাজশাহী বোর্ড 2022 সালের কোয়েশ্চেনটি সলভ করব। সো আমরা সলভ করার ক্ষেত্রে উদ্দীপকের র মেটেরিয়ালসগুলোকে একটু কালেক্ট করে নিব। রূপা লিমিটেড প্রতিটি 40 টাকা মূল্যে 30,000 শেয়ারে বিভক্ত 12 লক্ষ টাকা অনুমোদিত মূল্য নিয়ে নিবন্ধিত। তার মানে রূপা লিমিটেড নামক কোন একটি কোম্পানি নিবন্ধকের কাছে গিয়ে 40 টাকা মূল্যে 30,000 শেয়ার টোটাল 12 লক্ষ টাকার মূলধন কালেক্ট করার জন্য অনুমতি প্রার্থনা করে। সেক্ষেত্রে নিবন্ধক অনুমতি দিয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে অনুমোদিত। ওকে, তাহলে অনুমোদিত মূলধন কত? আমরা অনুমোদিত মূলধন কিন্তু পেয়েছি। অনুমোদিত মূলধন হচ্ছে প্রতিটি 40 টাকা মূল্যে 30,000 শেয়ারে বিভক্ত টোটাল 12 লক্ষ টাকা। দেখেন, এটা অনুমোদিত মূলধন। এরপর কি বলেছেন? কোম্পানি এর 25,000 শেয়ার 2 টাকা অধিহারে ইস্যু করে। তার মানে যতটুকু শেয়ার অনুমতি নিয়েছে, অনুমোদিত মূলধন আছে অর্থাৎ 30,000 শেয়ার, ঠিক সেই 30,000 শেয়ার থেকে 25,000 শেয়ার 2 টাকা অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। তার মানে কোম্পানি একটা প্রসপেক্টাস বা বিজ্ঞাপন নিয়েছেন, বিবরণপত্র নিয়েছেন এবং এখানে 25,000 শেয়ার বিক্রয়ের মত প্রকাশ করেছেন বা জনসাধারণের কাছে এটা বিজ্ঞাপন আকারে প্রকাশ করেছেন যে আমরা রূপা লিমিটেড কোম্পানি 40 টাকা মূল্যের শেয়ারটি 2 টাকা অধিহারে, তার মানে 2 টাকা বেশিতে 25,000 শেয়ার আপনারা জনসাধারণের কাছে আমরা বিক্রয় করতে আগ্রহী। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইস্যুকৃত মূলধন। বিবরণপত্র যেটার জন্য প্রকাশ করে বা বিজ্ঞাপন যেটা প্রকাশ করে ওটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। তাহলে আমরা পেয়েছি ইস্যুকৃত মূলধন হচ্ছে 25,000। তবে 25,000 শেয়ার কিভাবে বিক্রি করবে? 2 টাকা অধিহারে, তার মানে 40 টাকা শেয়ার 42 টাকা দিয়ে। তাহলে আমরা অধিহারও পেয়েছি। অধিহার হচ্ছে 2 টাকা। ওকে, ডান। দেন এরপরে কি হলো? বলা হচ্ছে 26,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। কোম্পানি মত প্রকাশ করেছেন 25,000 শেয়ার বিক্রি করবে, তবে শেয়ারের জন্য যারা আবেদন করেছেন তারা টোটাল 26,000 শেয়ারের জন্য আবেদন করেছেন। ঠিক আছে, তাহলে আমরা আবেদন পেয়েছি 26,000 শেয়ার। আবেদন হচ্ছে 26,000। দেন এরপরে বলা হচ্ছে ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হলো। তার মানে যতটুকু শেয়ার ইস্যু করা হয়েছিল, তাহলে ইস্যু করা হয়েছে 25,000 শেয়ার, ঠিক এই 25,000 শেয়ার যথারীতি বিলি করা হয়েছে এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তার মানে 25,000 শেয়ার আমরা ইস্যু করেছিলাম, কিন্তু আমাদের কাছে 26,000 শেয়ারের আবেদন করেছে। তার মানে 1,000 অতিরিক্ত আবেদন করেছে। ঠিক 1,000 অতিরিক্ত আবেদনের টাকা আমরা সংশ্লিষ্ট আবেদনকারী যাদেরকে আমরা শেয়ার দিতে পারি নাই তাদেরকে যথাযথভাবে তাদের টাকাগুলো ফেরত দিয়েছি। আর যাদেরকে আমরা শেয়ার দেওয়ার জন্য যোগ্য হিসেবে নির্বাচন করেছি তাদেরকে শেয়ারগুলো যথারীতি বিলি করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। ওকে, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা ক নাম্বার কোয়েশ্চেনের আনসার দিই। উদ্দীপক আমাদের আর প্রয়োজন নেই, আমরা এখান থেকে আনসার দিয়ে ফেলতে পারবো। তাহলে প্রথম, মোট অধিহারের পরিমাণ। মোট, দেখেন, মোট অধিহার পার শেয়ার অধিহার হচ্ছে 2 টাকা। এখন একটু খেয়াল করে দেখবেন অধিহার কোনটার উপর নিবে। দেখেন 26,000 আবেদন পেয়েছি, ঠিক আছে, কিন্তু ওখান থেকে 1,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দিয়ে ফেলতে হবে। এখন তারা আমার কাছে 40 টাকা শেয়ার 2 টাকা বেশি দিয়ে 42 টাকা করে আবেদন করেছে। মনে রাখবেন তাদেরকে যখন আমরা টাকা ফেরত দিব 1,000 জনকে, আমাদেরকে কিন্তু ঠিকই 42 টাকা ধরে তাদেরকে ফেরত দিতে হবে, যেহেতু আমরা শেয়ার দিতে পারি না, তাদেরকে টাকাদেরকে ফেরত দিতে হবে। তাহলে আমরা অধিহার মূলত কোনটার উপর হিসাব করব? দেখেন আমরা শেয়ার বিলি করতে পেরেছি, যা ইস্যু করেছি তাই। ঠিক এই 25,000 জন থেকে শুধুমাত্র আমরা কি পাবো? অধিহারের টাকাটা পাবো। সো আমরা 25,000 শেয়ারে 2 টাকা করে পাবো। 25,000 শেয়ারে 2 টাকা করে পাবো, ইকুয়াল টু হচ্ছে 50,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার মোট অধিহার। তার মানে ক নাম্বার কোয়েশ্চেনের আনসার আমরা দিয়েছি। দেন নেক্সট যে কোয়েশ্চেনটা আছে এখানে হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে আমাদেরকে বলেছেন
জাবেদা দাখিলা দেওয়ার জন্য। সো আমরা জাবেদা দাখিলা দিব। এখন দেখেন জাবেদা যখন দিতে যাব তখন আমরা একটু করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে দেখেন জাবেদাগুলো কিন্তু আমরা সচরাচর মুখস্থ করি, আমরা কিন্তু মুখস্থ করব না। মুখস্থ করা কেন দরকার? কারণ হচ্ছে আমরা যদি একটু বুঝে বুঝে করি একটু কষ্ট হবে, কিন্তু বুঝে বুঝে করলে আমি আপনাদেরকে এনশিওর করতে পারি আপনার কোনো নাম্বার মিস যাবে না, এখান থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তাহলে প্রথমে দেখেন অনুমোদিত মূলধন। কোম্পানির অনুমোদন নিয়েছে পার শেয়ার 40 টাকা করে 30,000 শেয়ার বিলি করবে, তাহলে অনুমোদনকারী বা নিবন্ধক এটা অনুমতি দিয়েছে, এই জন্য এটা অনুমোদিত মূলধন। তাহলে অনুমতি প্রার্থনা করেছি, স্যার আমি 40 টাকা দামের 30,000 শেয়ার মার্কেটে বিক্রি করব টোটাল 12 লক্ষ টাকা মূলধন কালেক্ট করার জন্য। নিবন্ধক বলছে ওকে ফাইন, আপনাকে আমি অনুমতি দিলাম। আচ্ছা অনুমতি দিয়েছে, এটার ফলে কি কোনো লেনদেন হয়েছে? কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে বা কোম্পানির ক্যাশ অ্যাকাউন্টসে কোনো টাকার লেনদেন হয়েছে? না, কোম্পানি কাউকে টাকা দেয় নাই, কোম্পানি কারোর কাছ থেকে টাকা পায়ও নাই, কারোর সাথে কোনো ট্রানজ্যাকশন হয় নাই। তার মানে এটি কি নয়? লেনদেন নয়। আর যদি লেনদেন না হয় তাহলে এটার জন্য কি কোনো জাবেদা দিতে হবে? তাও না। ওকে, দেন এরপর হচ্ছে ইস্যুকৃত মূলধন। কোম্পানি 30,000 শেয়ার থেকে 25,000 শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করবে বলে একটা বিজ্ঞাপন প্রকাশ করে। আচ্ছা বিজ্ঞাপন প্রকাশ করেছে, এটার কারণে কি জনসাধারণ কি বিজ্ঞাপনের সাথে সাথে শেয়ারগুলো কালেক্ট করে নিয়েছে? না, জাস্ট ওদেরকে বলেছে আমরা রূপা লিমিটেড কোম্পানি 25,000 শেয়ার 2 টাকা অধিহারে টোটাল 42 টাকা ধরে আপনাদের কাছে বিক্রি করতে চাচ্ছি। তাহলে এটা বিজ্ঞাপন আকারে প্রকাশ করেছে। তাহলে এটার কারণে কোম্পানির সাথে কি জনসাধারণের কোনো লেনদেন হয়েছে? হয়নি। যদি না হয় তাহলে এটা লেনদেনই নয়, আর লেনদেন না হলে জাবেদা হওয়ার কোনো চান্স নেই। গেল। এখন দেখেন বলা হচ্ছে আবেদন 26,000, তার মানে 25,000 শেয়ার মার্কেটে বিক্রি করবে বলেছে, টোটাল 26,000 শেয়ারের আবেদন পড়েছে। এখন আবেদন কিভাবে করে এটা আমরা জানি, নির্দিষ্ট ব্যাংকে গিয়ে আবেদন ফর্মে 42 টাকা করে ব্যাংকে ডিপোজিট করে কোম্পানির কাছে আবেদন করে শেয়ার ক্রয়ের প্রার্থনা করে। ঠিক আছে, তাহলে এখনও তো শেয়ার পাই নাই, কিন্তু কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারী যারা আছে 26,000 শেয়ারের, ঠিক তারা পার শেয়ার 42 টাকা করে কোম্পানি দিতে বলেছেন। তার মধ্যে 40 টাকা হচ্ছে শেয়ারের মূল্য, 2 টাকা হচ্ছে অধিহারের মূল্য। তাহলে 42 টাকা করে কি এই আবেদনকারীরা কোম্পানিকে কি দেয় নাই? কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টস থেকে জমা দেয় নাই? জমা দিয়েই তো আবেদন করেছে। তাহলে কোম্পানির ব্যাংকে টাকা আসছে কি আসে নাই? আসছে। তাহলে জনসাধারণের সাথে ব্যাংকের কি কোম্পানির কি হয়েছে? লেনদেন হয়েছে। যদি লেনদেন হয় জাবেদা দিতে হবে। তাহলে পার শেয়ার 42 টাকা করে 26,000 শেয়ারের আবেদনের টাকা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। তার মানে ব্যাংকে জমাকৃত অর্থ বাড়ছে নাকি কমছে? অবভিয়াসলি বাড়ছে। তাহলে ব্যাংকের জমা ব্যবসা প্রতিষ্ঠানে বা কোম্পানির জমাকৃত অর্থের পরিমাণ যদি বাড়ে ব্যাংকে, তাহলে ব্যাংক কোম্পানির জন্য কি সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। এখন বলেন কয় টাকা করে জমা দিয়েছে? 42 টাকা। কত হাজার জন জমা দিয়েছে? 26,000 জন। তাহলে টোটাল কত টাকা আসলো? তাহলে আমরা একটু করি, এখানে টোটাল আসবে কত? আমরা যদি করি 6 দুগুণ 12, 12 2 হাত আছে 1, 4 24, 24 একে 25, 2 দুগুণ 4, 4, 4 দুগুণ 8, তাহলে 2 9 10, 3 শূন্য আসে, 3 শূন্য বসাই দিলাম। তাহলে 10,92,000 টাকা, 10,92,000 টাকা। তাহলে এই টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে। ওকে, আচ্ছা এখন বলেন যারা কোম্পানিকে 26,000 শেয়ারের জন্য আবেদন করেছে, কোম্পানির অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করেছে, ওই আবেদনকারীদেরকে কোম্পানি এখন শেয়ার দিয়েছে? না। ব্যাংক কী করেছে? টাকা রিসিভ করেছে, এটার জন্য একটা রিসিপ্ট ধরিয়ে দিয়েছে। আচ্ছা কোম্পানি যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে দুইটা জিনিস করতে হবে, হয়তো শেয়ার দিতে হবে, না হলে তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে, না হলে ফিট লাল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে একটু করে বলেন, এই যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করার বিনিময়ে কোম্পানিতে এখনো কোনো কিছু দেয় নাই, তাহলে যারা ডিপোজিট করেছে 26,000 শেয়ারের জন্য তাদের কাছে কোম্পানি কি বদ্ধ? দায়বদ্ধ। কোম্পানির দায় কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আচ্ছা কোম্পানির দায় যদি বৃদ্ধি হয় তাহলে দায় বাড়লে কী করি? ক্রেডিট করি। এখন দায় 26,000 জন ধরো মানুষ আবেদন করেছে 26,000 শেয়ারের জন্য, তাহলে 26,000-এর পিছনে তারা দায়বদ্ধ। এখন 26,000-এর নাম লিখে লিখে দায় স্বীকার করা কি সম্ভব? না।
কিসের ফলে দায় বাড়ছে? শেয়ার আবেদন করছে বলে দায় বাড়ছে। তাহলে আমরা লিখব কি? শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কারণ দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে 10,92,000 টাকা। ওকে ফাইন। এখন এখান থেকে কি বলেছে দেখেন, আমরা তো করেছি এটা, এরপর একটা লাইন আমাদেরকে বলা হচ্ছে ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হলো। তার মানে আমরা ইস্যু করেছি কত হাজার শেয়ার? 25,000 শেয়ার। বলা হচ্ছে এই 25,000 শেয়ার যথারীতি বিলি করা হলো। তার মানে যারা শেয়ার পাওয়ার জন্য সিলেক্টেড হয়েছে তাদেরকে আমরা শেয়ারগুলো বিলি করেছি। আচ্ছা 25,000 জনকে যখন আমরা শেয়ারগুলো বিলি করলাম, এতক্ষণ সারা আমার পাওনাদার ছিল, কারণ তাদেরকে কোনো কিছু দিই নাই, যাতে সব 25,000 জনকে যখন আমরা হাতে হাতে শেয়ারগুলো ধরিয়ে দিয়েছি, তার মানে তারা শেয়ার মালিক। আর শেয়ার মালিকরা কোম্পানির কি হয়ে যায়? মালিক হয়ে যায়। আর মালিকরা ব্যবসা প্রতিষ্ঠানকে যে টাকাটা দেয় সেটা ব্যবসার জন্য কি হয়? মূলধন হয়। তার মানে তাদেরকে শেয়ার দেওয়ার সাথে সাথে কোম্পানির মূলধন কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে মূলধন বৃদ্ধি পেলে কি হয়? মূলধন বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন কত হাজার শেয়ার বিলি করেছেন? 25,000। এখন মূলধন কত হবে? মনে রাখবেন মূলধন সবসময় ফিক্সড। এই শেয়ারটা হচ্ছে 40 টাকা দামের, মনে রাখবেন মূলধন কিন্তু 40। এটার বেশি বিক্রি করলেও মূলধন 40, 40-এর চেয়ে কম টাকা দিয়ে বিক্রি করলেও মূলধন 40। 40 টাকা শেয়ার 200 টাকা বিক্রি করলেও কিন্তু মূলধন 40। ওকে, তাহলে মূলধন সবসময় ফিক্সড। তাহলে ইন্টু 40, তাহলে কত আসে? 4 25 100, তাহলে আসছে 400, তাহলে 10 লক্ষ টাকা। ঠিক আছে, এখন দেখেন 25,000 জনকে তো শেয়ার দিয়ে দিয়েছেন, তাহলে বলেন 25,000 জনকে যদি শেয়ার দিয়ে দেয়, এইদের প্রতি যে লাইবিলিটি কোম্পানির ছিল, এই লাইবিলিটি বা দায় কি কোম্পানির আর আছে? না, তারা আর টাকা দাবি করতে পারবে না। কোম্পানি তাদের কাছে দায়বদ্ধ নয়, কারণ তারা শেয়ারের টাকা কি করে, শেয়ার টাকাগুলো গ্রহণ করেছে, বিনিময়ে শেয়ার দিয়ে দিয়েছে। তাহলে কোম্পানির দায়ের পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে কোম্পানির দায়ের পরিমাণ যদি কমে যায়, তাহলে ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট হবে। তাহলে দায় বাড়ছিল কিসের ফলে? শেয়ার আবেদনের ফলে। তাহলে দায় কমবেও কিসের ফলে? শেয়ার আবেদনের ফলে। ওকে, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট। এখন কোম্পানি তো তাদেরকে শেয়ার দিয়েছে 40, কিন্তু তাদের কাছ থেকে নিয়েছে 42 টাকা। এখন দায় কি 40 টাকার কমবে নাকি 42 টাকার কমবে? অবভিয়াসলি 42 টাকার। কেন? কারণ তারা 42 টাকা দিয়ে 40 টাকা শেয়ারটা নিতে তারা নিজেরাই আগ্রহী। এটার জন্য কোম্পানির কাছে কোনো প্রতিবাদ করে নেই, তারা মেনে নিয়েছে বিষয়টা। সেজন্য কোম্পানির কাছে কোম্পানির যে দায়বদ্ধতা ছিল, এই দায়বদ্ধতা কিন্তু 40 টাকার কমে নাই। কয় টাকার কমছে? 42 টাকার কমছে। যত টাকা তারা দিয়েছিল তত টাকার দায় কমে গেছে। ওকে, তাহলে 25,000 শেয়ার ইন্টু 42, তাহলে ইকুয়াল টু কত আসে? 42 টাকা। তাহলে আসে 10,50,000 টাকা। 10,50,000 টাকা। ওকে, তাহলে দায় কমছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, কোম্পানি তাদের কাছ থেকে নিয়েছিল 42 টাকা করে, কিন্তু কোম্পানি তাদেরকে শেয়ার দিয়েছে 40 টাকা। তাহলে কয় টাকা বেশি নিয়েছে? 2 টাকা। আচ্ছা, পার শেয়ারে যে 2 টাকা করে বেশি নিয়েছে, এটা কি কোম্পানির জন্য আয় নাকি ব্যয়? অবভিয়াসলি আয়। এটা হচ্ছে মূলধনী আয়। তাহলে আয়, মূলধনী আয় হোক, মুনাফা জাতীয় আয় হোক, আয় তো না? তাহলে আয় যদি বাড়ে, এখন কি কোম্পানির আয় বাড়ছে, তাহলে আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে কোন নামক আয় বাড়ছে? শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তাহলে 25,000 শেয়ারে 2 টাকা করে, তাহলে 50,000 টাকা। তাহলে আমাদের এই জাবেদাটা শেষ। এখন এখানে আরেকটা কথা বলছে, দেখেন তো কি বলছে? বলা হচ্ছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তার মানে যারা অতিরিক্ত শেয়ারের আবেদন করেছে, তাহলে অতিরিক্ত শেয়ারের আবেদন করেছে কত? দেখেন 25,000 শেয়ার ইস্যু করেছে, 26,000 শেয়ারের জন্য আবেদন করেছে। তাহলে 25,000 জনকে আমরা শেয়ার দিলাম, তাহলে অতিরিক্ত আবেদন হচ্ছে কত টাকা? 1,000 টাকা। তাহলে এই 1,000 জনকে আমরা কি দিয়েছি? শেয়ারের টাকা ফেরত দিয়েছি। আচ্ছা, ফেরত কিভাবে দিব? তাদের বাসা বাড়িতে গিয়ে ভাই দরজা খুলেন শেয়ারের টাকা ফেরত নেন, এভাবে না।
কি করব আমরা একটা কোম্পানি একটা অ্যানাউন্সমেন্ট করবে এবং তারা সব ব্যাংকে গিয়ে রিসিপ্টটা দেখিয়ে প্রুফ দেখিয়ে টাকাগুলো নিয়ে নিবে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের অর্থ কি বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তাহলে ব্যাংকে জমাকৃত অর্থ কোম্পানির জন্য সম্পদ ছিল, সম্পদ কমলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন কতজন ফেরত নেবে? 1000 জন। কয় টাকা করে ফেরত নেবে? তারা দিয়েছিল 42, ফেরতও নিবে 42 টাকা, তাহলে 42,000 টাকা। এখন বলেন তো এই 1000 জনের পিছনে যে কোম্পানির দায়বদ্ধতা ছিল তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দিয়েছে, কোম্পানির কি আর দায়বদ্ধতা থাকবে? না, কোম্পানির দায়বদ্ধতা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে কোম্পানির দায়বদ্ধতা যদি কমে যায় তাহলে দায় বাড়লে ক্রেডিট হয়, কমলে কি হবে? ডেবিট। তাহলে কিসের ফলে দায় বাড়ছিল তখন? শেয়ার আবেদন। তাহলে এখন দায় কমবো কি? শেয়ার আবেদন হিসাব। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট। কত টাকা? 42,000 টাকা। ওকে ফাইন, আমাদের একটুকে জাবেদা শেষ, কারণ উদ্দীপকে এরপরে এক্সট্রা কোনো তথ্য দেওয়া নেই। সো আমাদের জাবেদা শেষ, এগুলোর জন্য 4 নাম্বার। দেন এরপরে দেখেন গ নাম্বার কোয়েশ্চেন কি বলছে? বলছে ব্যাংক জমার উদ্বৃত্ত 10,50,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করো। তার মানে ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা কত ধরবো? 10,50,000 টাকা ধরে একটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে দেখাবো। ওকে, তাহলে আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। এখন দেখেন আর্থিক অবস্থার বিবরণীতে বিবরণ টাকা টাকা থাকে, তাহলে এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক ঠিক আছে, এরপর আমরা লিখি এখানে হচ্ছে প্রথম হচ্ছে সম্পদ সমূহ। ওকে, সম্পদ সমূহ। এরপর কি? দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, এখন সম্পদ সমূহের মধ্যে ব্যাংক জমা কত তথ্য বলেছেন? ওরা দিয়ে দিয়েছে সরাসরি, তাহলে 10,50,000 টাকা। যেহেতু দিয়ে দিয়েছেন আমাদেরকে ব্যাংক হিসাব আর বের করতে হবে না। আচ্ছা, ব্যাংক ব্যতীত আর কোনো সম্পদ আমাদের আছে কিনা আমরা একটু আইডেন্টিফাই করি। দেখেন তো এখানে ব্যাংক ব্যতীত আর কোনো সম্পদ আছে কিনা? শেয়ার আবেদন তো দায়, তাহলে ব্যাংক লিখে ফেলছি, এটা আসবে না। এখানে কোনো সম্পদ আছে কিনা দেখেন তো। শেয়ার আবেদন দায় কমে গেছে, কমাই দিছিলাম। শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় আয়, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে, এটা এখানে আসবে না, সম্পদ না। শেয়ার মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। শেয়ার আবেদন দায় ব্যাংক, ব্যাংক সংক্রান্ত সম্পদ লিখে ফেলছি, তাহলে আর কোনো সম্পদ নেই। এরপর আমরা দায়, এখানে কি অংশ আছে? দায়ের অংশ। মনে রাখবেন এখানে দায় সবসময় কি হবে? 0 হবে, কারণ শেয়ার আবেদনের ফলে দায় বাড়ে। আবার শেয়ার আবেদন দায় কমছে, তাহলে ডেবিট ক্রেডিট যদি আমরা প্লাস মাইনাস করি দেখবেন দায়ের পরিমাণ 0 আসবে। সো এটা আমরা ক্যালকুলেট করা ছাড়া বলে দিতে পারি। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে আপনাদেরকে আমি বলেছিলাম মালিকানা সত্ত্বকে আমরা 4টা টার্মসে লিখব। ফার্স্ট ওয়ান হচ্ছে অনুমোদিত মূলধন। আমরা অনুমোদিত মূলধন কত জানি? কিভাবে? প্রতিটি শেয়ার কত করে ছিল দেখেন, এখানে একটু দেখলে বুঝতে পারবেন। প্রতিটি শেয়ার ছিল 40 টাকা মূল্যে, 30,000 শেয়ারে বিভক্ত, টোটাল 12 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। তাহলে আমরা ওটাই লিখব। তাহলে প্রতিটি 40 টাকা করে 30,000 শেয়ার, 30,000 শেয়ার, তাহলে কত টাকা? 12 লক্ষ টাকা। এখন দেখেন 12 লক্ষ টাকা ঠিক আছে। আচ্ছা বলেন তো আমরা 30,000 শেয়ারের অনুমতি নিয়েছি, কিন্তু আমরা মার্কেটে কি 30,000 শেয়ারে ইস্যু করেছি? না, আমরা ইস্যু করেছি কত? 25,000। তাহলে অনুমোদিত মূলধনের চেয়ে ইস্যুকৃত মূলধন কম, তাহলে অনুমোদিত মূলধন এবং ইস্যুকৃত মূলধন সেম নয়। যেহেতু আমরা অনুমোদনকৃত মূলধনটা মার্কেটে বিলি করি নাই, সেহেতু এটাকে আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। এই যে ক্লোজ করে দিলাম। ওকে, দেন এরপর হচ্ছে ইস্যুকৃত মূলধন। এখন দেখেন তো ইস্যুকৃত মূলধনটা দেখেন, আমরা মার্কেটে শেয়ার ইস্যু করেছি কত? 25,000। আচ্ছা, আমরা 26,000 শেয়ারের আবেদন পেয়েছি। আচ্ছা, আমরা 26,000 শেয়ার কি বিলি করেছি? না, আমরা বিলি করেছি কত হাজার শেয়ার? 25,000 শেয়ার। তাহলে দেখেন ইস্যুকৃত মূলধন এবং বিলিকৃত মূলধন 25,000 শেয়ার। ওকে, এখন বলুন তো এই 25,000 শেয়ার থেকে আপনি কি টাকা কালেক্ট করেছেন নাকি করেন নাই? বিক্রি করে অবভিয়াসলি কালেক্ট করেছেন।
আপনি 26,000 থেকে টাকা কালেক্ট করেছেন, কিন্তু বাকি 1,000 শেয়ারের টাকা ফেরত দিয়ে দিয়েছেন, তাহলে আদায় করছেন কয় হাজার থেকে? 25,000 থেকে। তাহলে ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, তিনটা কি সেম না? যেহেতু সেম, সেহেতু আমরা একসাথেই লিখে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন তাহলে আমরা কত করে লিখব? প্রতিটি কত টাকা করে? প্রতিটি, আমি আপনাদেরকে বলছি মূলধন কখনো চেঞ্জ হবে না, তাহলে প্রতিটি 40 টাকা করে। কত হাজার শেয়ার? 25,000 শেয়ার। 25,000 শেয়ার, ঠিক আছে? তাহলে প্রতিটি 40 টাকা করে যদি 25,000 শেয়ার হয়, তাহলে কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। ওকে, 10 লক্ষ টাকা। তাহলে আমাদের মূলধন লেখা শেষ। এখন দেখেন তো এখানে মূলধন মালিকানা সত্ত্বের আর কোনো আইটেম আছে কিনা? মূলধন ব্যতীত, মূলধন যেহেতু লিখে ফেলছি বা, তাহলে আর কোনো আইটেম এখানে নাই। এখানে আছে কিনা দেখেন তো, মূলধন ব্যতীত, দেখেন এটা মূলধন, তাহলে এটা ব্যতীত আর কোনো আইটেম আছে কিনা দেখেন। এটা ব্যতীত আরেকটা মালিকানা সত্ত্বের আইটেম আছে, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়টা, শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার আমরা লিখব 50,000 টাকা। তাহলে শেয়ার অধিহার কত? 50,000 টাকা। এখন দেখেন আর কোনো মালিকানা সত্ত্বের আইটেম আছে কিনা দেখি। দেখেন এখানে আর কোনো মালিকানা সত্ত্বের আইটেম আছে কিনা দেখেন, নাই। তাহলে আমাদের অঙ্ক একটুকে শেষ। তাহলে এটা যদি যোগ করি তাহলে আমাদের আসে কত? 10,50,000 টাকা। তাহলে ইকুয়াল, তাহলে এটা যদি যোগ করি এখানে পাঠাই, তাহলে 10,50,000 টাকা। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে উভয় পাশ কি হয়? সমান হয়। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে A = L + OI, এটার একটা ব্যাখ্যা, বিস্তারিত এক্সপ্লেনেশন। ওকে, সো আর্থিক অবস্থার উভয় পাশ যদি মিলে যায় তাহলে আমরা ধরতে পারি আমাদের আর্থিক অবস্থা কি আছে? সঠিক আছে। আসসালামু আলাইকুম।